বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ 18 জুলাই 2026 রোজ শুক্রবার। যদিও বা কথা ছিল রাত 8:30 লাইভে আসবো, কিন্তু আপনাদের এই ঈশার নামাজ বিভিন্ন কথার বলার কারণে আধা ঘন্টা পরে লাইভে আসলাম। তো আজকে আমি 5 ঘন্টা আগে পোস্ট করেছিলাম যে আজ 17 জুলাই শুক্রবার 8:30 লাইভে আসবো। কে কোন বিষয়ে জানতে চান? তো ইতিমধ্যে আমি দেখেছি যে 5 ঘন্টায় আমার এখানে 139টি কমেন্ট করেছেন এবং অনেকেই অনেক বিষয়ে জানতে চেয়েছেন। আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু ক্লিয়ার করবেন আপনারা। আর তো যাই হোক, আলহামদুলিল্লাহ কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তার মধ্যে মূল যে বিষয়, সেই বিষয়টি যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বেতন হবে কিনা, বা 1089টির গ্যাজেট কবে প্রকাশ হবে, বা নতুন করে অনুদানবিহীনদের গণবিজ্ঞপ্তি কবে জারি হবে। এরপরে আরেকটি প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে যে আটকে থাকা লাইভে আটকে থাকা ফাইল কবে নাগাদ হচ্ছে সার হবে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো ইতিমধ্যে আমি বিশেষ করে দেখেছি কিছু শিক্ষক নামের নামধারী, তারা আমি লাইভে আসবো এই কথাটা বললে এসে বাজে কমেন্ট করে যে লাইভ করার দরকার কি, লাইভে যে বলছে। এ ভাই, লাইভ দেখার জন্য আমি কি আপনার হাত পা ধরি? আপনি তো ফেসবুকে একটা ঠেলা মারলেই লাইভ চলে যাবে, সুতরাং আমার লাইভ আপনাকে দেখতে হবে, এটা কে বলেছে আপনাকে? তো আমি বলবো যে যাদের পছন্দ হয় না আমার লাইভ, তারা দয়া করে এই লাইভটি এড়িয়ে যাবেন, আর যাদের পছন্দ হয় তারা দেখবে। এই বিষয়টি আমাকে খুবই খারাপ লাগে যে এই বিষয়টি আপনারা বিশেষ করে দু একজন নামধারী শিক্ষক নামধারী এরা এই কথাগুলো উল্লেখ করে, কিন্তু বাকি শিক্ষকেরা মনে করে যে সপ্তাহ অন্তর একটা দিন অন্ততপক্ষে পুরো সপ্তাহের কি খবর হলো সেই খবরগুলো জানা যাবে। তো এই জন্য আপনারা অনেকেই অধীর আগ্রহেও থাকেন এবং লাইভ না হলে আপনারা ফোন দেন, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে নক করেন যে কবে লাইভ হবে, আপনি এই বিষয়গুলো জানতে চাই। তো যারা জানতে চান তাদের আগ্রহকে আমি সম্মান করি, কিন্তু যারা এসে বলেন যে আজ এই লাইভ কেন, ভিউ ব্যবসার জন্য। ভাই, ভিউ ব্যবসা করলে আপনি দেখেন কেন? আপনার প্রয়োজন কি? আপনি বাজে কমেন্ট গুলো করবেন না, যারা করেন তাদের প্রতি অনুরোধ রইল। আর যারা এরপরেও করবেন তাদেরকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণে বাধ্য হব। এই হচ্ছে। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে বেতন হবে কিনা। তো আমি গত লাইভে কিন্তু আপনাদের বলেছি যে 42 বছরে কেন বেতন হয়নি, এই অর্থ বছরে কেন বেতন হবে। সুতরাং এই বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার যে বেতন কেন হবে। আর দ্বিতীয় যে বিষয়টি, বেতন হলে তাহলে কবে নাগাদ হবে, এই বিষয়টি মূল বিষয়, যে বেতন হলে কবে নাগাদ হবে এই বিষয়টি আমাদেরকে এখন বলতে হবে যে এই বিষয়টি কিভাবে হবে। তো এর উদাহরণের জন্য আমি একটা সময়ে একটা লাইভে বলেছিলাম যে বাবার সম্পত্তি, রেখে যাওয়া সম্পত্তি কোনো কারণবশত বা বাবা মারা গেছেন অথবা বাবা রিটায়ার্ড করছেন, করার পরে এই দায়িত্বভার সন্তানের কাঁধের উপরে আসছে। তো সন্তান এই জমি সংক্রান্ত যারা জড়িত তাদের প্রত্যেকেই ডাকবেন এবং কিভাবে খাচ্ছিল, কিভাবে করতেছিল এই বিষয়গুলো জানবেন। উদাহরণের জন্য বললাম, সেটা হচ্ছে আপনারা জানেন
যে 17 বছর একটি সরকার এ দেশ শাসন করেছে, এরপরে 17 মাস আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার এ দেশ শাসন করেছে, এবং শাসন করার পরে নতুন ক্ষমতায় এসেছে বিএনপি জোট সরকার, এবং বিএনপি জোট সরকার আসার পরে আমাদের যে শিক্ষক নেতাদের বা শিক্ষকদের মূল যে বিষয়টি ছিল সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমাদের দাবি দাওয়াগুলো পেশ করা এবং তাদেরকে বোঝানো যে এই প্রতিষ্ঠানগুলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অর্ডিন্যান্সের বলে দাঁড়িয়ে আছে, এবং এই প্রতিষ্ঠানগুলো আপনার হচ্ছে বেগম খালেদা জিয়া মরহুমা মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন সময়ে তিনি এই মাদ্রাসাগুলোকে রেজিস্টার প্রাথমিকের শিক্ষকদের সমান সুযোগ সুবিধা এবং শিক্ষার্থীদের সমান সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে তিনি শুরু করে গেছিলেন। তো মাঝখানে 17টা বছর চলে গেছেন, যে অবস্থায় তিনি রেখে গেছেন সেই অবস্থায় আছে। এখন এর মধ্যে কিছু ঘটনা ঘটেছে, সেটা 18 সালের একটা নীতিমালা হয়েছে, 25 সালের একটা নীতিমালা গ্যাজেটভুক্ত হয়েছে, সেই নীতিমালা অনুযায়ী আবেদনও নেওয়া হয়েছে এবং সেই আবেদন যাচাই বাছাইও হয়েছে, এবং 1089টির ফাইল অর্থ মন্ত্রণালয়ে হ্যাঙ্গিং অবস্থায় আছে, ঝুলন্ত অবস্থায় আছে। এখন নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর তিনি মাননীয় শিক্ষামন্ত্রী ব্যাপকভাবে এটার সাথে ইনক্লুড স্টেক হোল্ডার বলতে আমাদের শিক্ষক নেতাগণ, এরপরে ডিজি, মাদ্রাসা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা মন্ত্রণালয়, 4টি প্রতিষ্ঠান এর সাথে জড়িত। এই 4টি প্রতিষ্ঠানের যে কিভাবে এই 18 বছর বা 17 বছর ছিল তাদেরকে কি কি সুযোগ সুবিধা দেওয়া যায়, কিভাবে সুযোগ সুবিধা দেওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে আপনারা জানেন যে আমাদের আন্দোলনের মুখে হোক আর যেভাবেই হোক মাননীয় শিক্ষামন্ত্রী গত 18 জুন আমাদের সাথে বসেছিলেন এবং তিনি একটি কমিটিও গঠন করে দিয়ে গেছে, এবং সেই কমিটি আমরা গত 1 তারিখে, এই মাসের 1 তারিখে আমরা মাদ্রাসা বোর্ডে চেয়ারম্যান, রেজিস্ট্রার স্যার সহ একটা মিটিং করেছি, এবং মিটিং করে আমরা নীতিগতভাবে একমত হয়েছি, এবং মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্যাডে আমাদের বিষয়ে যে যে দাবি দেওয়া সেটা সুপারিশ আকারে তিনি গত 8 তারিখে মন্ত্রণালয় সচিব মহোদয়কে জমা দিয়েছে, এবং 8 তারিখে জমা দেওয়ার পর গত 15 তারিখ অর্থাৎ গত বুধবার আমাদের ঐক্যফ্রন্ট স্থায়ী কমিটির সম্মানিত চেয়ারম্যান তাজুল ভাই মন্ত্রণালয়ে গিয়েছিলেন এবং সচিব মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ করার পরিপ্রেক্ষিতে সচিব মহোদয় বলেছেন যে আপনারা আগামী সপ্তাহে, আমি তারিখটি উল্লেখ করলাম না অনিবার্য কারণবশত দুঃখিত, আগামী সপ্তাহে আপনারা ডিজির সাথে বসেন এবং ডিজি মহোদয় থেকে একটা সুপারিশ করে মন্ত্রণালয়ে জমা দেন। এরপরে আমরা ডিজি বোর্ড আপনারা নেতৃবৃন্দ, সচিব, আমরা বসে এই বিষয়গুলো ফাইনাল করার পর শিক্ষামন্ত্রীর কাছে আমরা এটা, মন্ত্রী মহোদয়ের কাছে আমরা এটা প্লেস করব, এবং উনি তখন সিদ্ধান্ত জানাবেন যে উনি 1090টার ফাইল, 89টার ফাইল এই মাসেই ছাড়বে না আগামী মাসে ছাড়লেও জুলাই থেকে বেতন দিবে, নাকি 1089টা ছাড়ার পর অনুদানবিহীনদের গণবিজ্ঞপ্তি দিবে, নাকি আর কি টোটালি আবার হচ্ছে নতুন ভাবে কার্যক্রম শুরু করবে, এটা মতামত দিবে মাননীয় শিক্ষামন্ত্রী। তো এই জন্য উনি আমাদেরকে বোর্ড, ডিজি এবং হচ্ছে আমাদেরকে একটা সমন্বয় করে একটা সুপারিশ দেওয়ার জন্য বলেছেন, এবং সেইখানে আমি আপনারা জানানোর জন্য, যদিও বা এটা অফিসিয়াল ব্যাপার, সেখানে আমরা যেভাবে চেয়েছি যে 1089টার ফাইল অর্থ মন্ত্রণালয়ে আছে সেটা ছেড়ে দেওয়া, এবং বাকি যোগ্য অনুদানবিহীন প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তকরণের জন্য গণবিজ্ঞপ্তি জারি করা, এবং প্রাথমিকের ন্যায় ইবতেদায়ী শিক্ষার্থীদের সমান সুযোগ সুবিধা দেওয়া, এই দাবিগুলোই সুপারিশ আকারে মাননীয় মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান মহোদয় মাননীয় সচিব মহোদয়কে জমা দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার বসতেছি, বসে এখন বাড়ির যিনি প্রধান তিনি এখন সকলকে দায়িত্ব দিয়েছেন, সকলে এটা নিয়ে
আপনি একটা সুপারিশমালা চূড়ান্ত করার পর মন্ত্রী মহোদয় এই বিষয়ে মতামত দিবেন। তো মন্ত্রী মহোদয় এই বিষয়ে মতামত দেওয়ার পরে বলা যাবে যে কবে থেকে বেতন পাবেন, কতগুলো প্রতিষ্ঠান বেতন পাবেন, কিভাবে বেতন পাবেন, ওই আবেদনে 1089টাই পাবেন নাকি আবার পুনরায় আবেদন করতে হবে, পুনরায় যাচাই। তবে আমরা নেতৃবৃন্দ আপনাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যে আপনাদের যে দাবি সেই দাবির সাথে তাল মিলিয়ে আমরা 1089টি অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়ে জুলাই থেকে বেতন কার্যকর হওয়া এবং বাকি যোগ্য প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত হওয়ার জন্য গণবিজ্ঞপ্তি জারি করা এবং তারা যেন এই অর্থ বছরেই জুলাই থেকেই বেতন পায় সেই ব্যবস্থার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আপনাদেরকে এখানে আরেকটি বিষয় একটু জানাতে চাই, সেটা হচ্ছে যে আপনারা এখনো ডিও সংগ্রহ, অনেকে বলতেছেন যে এই ডিও সংগ্রহ করে কি হবে, শিক্ষামন্ত্রী ইচ্ছা করলে একাই দিতে পারে, হ্যাঁ, তো শিক্ষামন্ত্রী কেন ডিও নিচ্ছে, এটা সময় ক্ষেপণ করতেছে, কাল ক্ষেপণ করতেছে, এর পূর্বে দিয়েছে, এগুলো যারা বলতেছে প্লিজ ভাই আমি জানি আপনারা কারা, হ্যাঁ, এবং কোন গ্রুপ। এই তৃতীয় পক্ষ শক্তির উত্থান আর ঘটবে না। আপনারা ডিও দিলেও হবে, না দিলেও হবে, কিন্তু আপনারা যে তৃতীয় পক্ষ, সরকারের বর্তমান শিক্ষামন্ত্রীর অপোজিটে একটা পক্ষ, সেই পক্ষটা কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রীও নজরে রেখেছেন এবং আমাদের শিক্ষক বৃন্দরাও নজরে রেখেছেন এবং এই নজরে রাখার ফলে আপনারা কারা এটা কিন্তু চিহ্নিত হচ্ছে। এবং যারা এখনো ডিও সংগ্রহ করতে পারেননি, আপনি জানি যে অনেক উপজেলায়, অনেক জেলায় আর বিভিন্ন পূর্বের কিছু সংগঠনের তথাকথিত তৃতীয় পক্ষ, নাম উল্লেখ না করলাম, তারা বলতেছে এই ডিও লাগবে না, এই ডিও দিয়ে কি হবে, শিক্ষামন্ত্রী তো একাই হবে। আমি বলি ভাই, ইবতেদায়ী কি হবে না হবে জানি না, তবে 40 বছরের মধ্যে কোন সংসদের বাজেট অধিবেশনে ইবতেদায়ী মাদ্রাসা নিয়ে এতজন সংসদ সদস্য কথা বলেছেন এমন ঘটনা ঘটেনি। এবং কোন বছর মাননীয় বিরোধী দলের প্রধান, মাননীয় প্রধানমন্ত্রীকে পরপর কয়েকবার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার রিকোয়েস্ট করেছেন এমন ঘটনা ঘটেনি আমার জানা মতে। আপনাদের জানা মতে যদি হয় তাহলে জানাবেন। এরপরে আরো বিষয় হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী কোনোদিন একদিন বলেনি মাদ্রাসাগুলোকে জেনারেল সাধারণ শিক্ষার সাথে বৈষম্য রাখা হবে না। এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে যে এই অর্থ বছরে যা ঘটেছে তা বিগত 40 বছরে ঘটেনি। হ্যাঁ, আপনিও বিগত মন্ত্রীর কথা শুনেছেন, অমুক মন্ত্রীর কথা শুনেছেন, অমুক প্রধানমন্ত্রীর কথা তো শোনেননি, বিরোধী দলের নেতার তো এইভাবে কথা শোনেননি, সংসদে এইভাবে আলোচনা করার বিষয়টা তো কোনোদিন ঘটেনি। সুতরাং আপনাদেরকে বলি, যদি না পারেন বিরোধিতা করেন না, কিন্তু হয়তো পারবেনও না, আবার বলবেন কি হবে ডিও দিয়ে। এবং দুঃখের বিষয়, এখন 70 জন বিরোধী দলের বা জামাতি ইসলামের বা এনসিপির যে সংসদ সদস্য আছে তার অর্ধেক সংসদ সদস্যের ডিও আমরা শিক্ষকেরা এখনো কালেক্ট করতে পারিনি। যাদের কাছে গেলেই হচ্ছে ডিও দিবেন। আমরা এমন শিক্ষক হয়ে আছি, কার কথায় কিভাবে বসে আছি আমি জানি না। এবং আপনাদেরকে বলতে চাই যে আপনারা যাদের কথায় মনে করতেছেন ডিও দিয়ে কি হবে, আজকে এক ভাই ফেসবুকে লিখলেন শিক্ষামন্ত্রী তো একটা ডিও দিলেই হবে, বাকি ডিওদের। ওই ভাই পঞ্চগড় জেলার এখনো পর্যন্ত কোন সংসদ সদস্যের ডিও সংগ্রহ করতে পারেনি এবং উনি নিরুৎসাহিত করতেছেন আদার শিক্ষক যারা ডিও সংগ্রহের জন্য চেষ্টা করতেছেন। ভাই, এগুলো ক্ষতি করার চেষ্টা করেন না। আপনারা কারা, আপনারা কে, আরো জেলার নাম বললাম না, পঞ্চগড়ের নামটা মুখে চলেই আসলো, দুঃখিত। হয়তো তো আপনারা এটা করেন না, আপনারা এটা বিরোধিতা করেন না। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা কাজ করে যাচ্ছি। আগামী সপ্তাহে আবারও আমাদের ডিজি মহোদয়ের সাথে মিটিং আছে, আমরা ইনশাল্লাহ সাকসেস হব। আর সাকসেস না হলে আমি আপনাদের এইরকম লাইভে এসে বলে দিব যে ভাই আমরা ব্যর্থ, পারিনি, আমি সরে গেলাম,
আপনারাও সরে যান বা আপনারা আপনাদের মতো কাজ করেন। এবং আমি শিক্ষামন্ত্রী মহোদয়কেও এই কথাটাই বলেছিলাম যে স্যার, আমার মতো উচ্চশিক্ষিত অনেক যুবক এখানে এসে সে ধ্বংস হয়ে যাচ্ছে স্যার, প্লিজ আপনি এটা বন্ধ করার ব্যবস্থা করেন। তখন শিক্ষামন্ত্রী মহোদয় কিন্তু চুপ হয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে যে আমরা ওই কারণে আসিনি, আমরা আসছি আমার প্রতিষ্ঠানের বেতন করার জন্য। পাশাপাশি আপনারা সঙ্গে আছেন, আপনারা যোগ্য মনে করেছেন, আপনারা এটা সঙ্গে নিয়েছেন আছেন এই বিষয়টি। আর আরেকটি বিষয়টি আপনাদেরকে বলতে চাই, আগামীকাল 18 আচ্ছা, বৈদ্যুতিক গোলযোগের কারণে দুঃখিত, তো একটু সমস্যা হলো। তো আমি আপনাদেরকে বলতে চাই, আগামীকাল 18 জুলাই রোজ শনিবার বিকেল 3 ঘটিকায় একটাই জাতীয় প্রেস ক্লাবের আকরাম খাঁ হলে ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ, আমাদের মাদার সংগঠন, সেই সংগঠনের আয়োজনে একটি সেমিনার আছে এবং সেই সেমিনারে বিশিষ্ট ইসলামিক স্কলার্স এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি মহোদয় সহ অনেক ব্যক্তিরা থাকবেন। আপনারা যারা ঢাকার আশেপাশে আছেন, আসা সম্ভব বিকেল 3টায়। আমি নিজেও ইনশাল্লাহ উপস্থিত থাকব, আপনারা এখানে উপস্থিত থাকতে পারেন। তো আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের লাইভ এখানে শেষ করলাম এবং আপনাদেরকে আপডেট জানালাম যে গত সপ্তাহে যে বলেছিলাম সচিব মহোদয়ের সাথে যোগাযোগ হয়েছে, সে বিষয়ে যোগাযোগ হয়েছে এবং আগামী সপ্তাহে ডিজি মহোদয়ের সাথে আমাদের হচ্ছে মিটিং চলমান রয়েছে। এবং আপনারা যেটা মনে করতেছেন সেটা হচ্ছে এটা কোনো মুদির দোকানের, পটেটোর দোকানের চিপস এর প্যাকেট না যে বলবেন আর 10 টাকার প্যাকেট এক প্যাকেট ছিঁড়ে দিবে, এমন না। আপনারা একটু বিবেকের দিক থেকে চিন্তা করেন এবং সেই চিন্তা অনুযায়ী এগিয়ে যান। আর যারা ডিও সংগ্রহ করতে পারতেছেন না, আমাদের থেকে সহযোগিতা নিতে পারেন। আর যদি না নেওয়ার ইচ্ছা থাকে তাহলে বিরোধিতা করেন না। এটা আপনাদের প্রতি অনুরোধ রেখে আজকের লাইভ এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।